মনির খুব দ্রুত বেগে হেঁটে যাচ্ছে তার মালিক ঝনুর কাছে। এখন ঝুনুর কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই, অর্ডার অনেক, মাল সামানের অর্ডার অনেক। ঝনু মিয়া সে একজন চোর, চুরি করা তার পেশা। বিভিন্ন জেলায় বিভিন্ন সময় কিছুদিন জন্য থেকে চুরি করে শীত কেটে যে কোনোভাবে হোক সে তার এই চুরির ব্যবসাকে সবসময় চালু রেখেছে। কিন্তু এখন নতুন ব্যবসায়ও নেমেছে, মাল সামানের ব্যবসা। মেমন মাল সামান, যে মাল সামান সব জায়গায় পাওয়া যায় ঠিকই, কিন্তু ব্যবহার করা বা জোগাড় করা অনেক কঠিন। তাহলে মানুষের কঙ্কাল। কখনো কখনো ফুল মাল সামান পাওয়া যায়, আবার কখনো কখনো আধা মাল সামান পাওয়া যায়, আবার কোনো কোনো সময় একটা দুইটা তিনটা মাল সামানও পাওয়া যায়। তারা মাল সামানই বলতো। মনির এসছে ঝুনু মিয়ার কাছে এই জন্য যে অর্ডার অনেক মাল সামানের জন্য। এখন কথা হলো, কবর বাছাই করে সে কবর খোঁড়া কিন্তু সহজ কাজ না। বেশিরভাগ কবর যেটি তারা খোঁড়ে তা হচ্ছে অনেক দিন আগের, এই জন্য তারা কখনোই পুরো মাল সামান পেত না। কখনো আধা মাল সামান পেত, কখনো কয়েকটা টুকরাই পেত শুধুমাত্র। অথচ মাল সামানের প্রচুর অর্ডার আর প্রচুর চাহিদা। যদি একবার ফুল মাল সামান দেওয়া যায় কাউকে, আর যদি সেটা হয় একদম তরতাজা ফুল সামান, তাহলে তো পয়সার অভাব নাই। একবার যদি ফুল মাল সামান ডেলিভারি দেওয়া সম্ভব হয় তাহলে তো কম করে হলেও 2 মাস আর কাজ করা লাগে না ওদের। কিন্তু ফুল মাল সামান পাওয়া খুব কঠিন। ফুল মাল সামান আসলে পাওয়া কঠিন। এখন অর্ডার যেহেতু আছে, মনিরকে জিজ্ঞেস করলো, জন্মিয়া আশপাশে তুই কোনো জায়গা পাইছিস কিনা? তখন জনু মিয়াকে মনির বললো যে তার নজরে একটা জায়গা আছে। কবরগুলোর বয়স আনুমানিক 1.5 থেকে 2 বছর। ফুল মাল সামান পাওয়া যাবে না, আধা মাল সামান পাওয়া যাবে। আধা বলতে কঙ্কালটা। তখন জনু মিয়া বলে, ঠিক আছে, রাত্রে বের হবি। রাতের বেলা যখন জনু মিয়ার কাছে মনির আসে, তখন তারা এক বোতল তেল ব্যবহার করে। ওই তেল ব্যবহার যে তারা করে, তারা প্রত্যেকবার এই কর্ম সাধন করার সময় ওই তেলটা পরিধান করে নিজেদের শরীরে। তাহলে সরিষার তেল, এবং সেই সরিষার তেলের সাথে এমন কিছু মেশানো রয়েছে যাতে করে ভূত তাদেরকে স্পর্শ না করতে পারে। অর্থাৎ এই সরিষার তেল শুধুমাত্র তাদেরকে ভূতের হাত থেকে রক্ষা করার জন্যই। কারণ মাল সামান আনতে গেলে কখনো কখনো ভূত প্রেতের সামনাসামনি ওদের পড়তে হয়। এর আগে আমার একবার হয়েছিল, একবার এক কবর থেকে মাল সামান তুলতে যেয়ে ওই কবরের ভেতরে গিয়ে জানি পা টান দিয়ে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মনিরের। ওই জন্মে অনেক কষ্টে মনিরকে টেনে নিয়ে বের করে সেখান থেকে দৌড়ে পালায়। পরে কয়েক মাস এই ব্যবসা ওদের বন্ধ ছিল, পরে আবার এই ব্যবসা চালু হয়েছে। এখন ঝনু মিয়া আর মনির গায়ে ওই সরিষার তেল মেখে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিল। সরিষার তেলের আবার একটা সুবিধা রয়েছে, চোর মনে করে যদি কেউ জাপটেও ধরে, ওই তেলের কারণে সহজেই ওরা মুক্ত হয়ে যায়, দৌড় দিতে পারবে। সব দিক দিয়ে লাভ, ভূতও গেল, মানুষও গেল। তারা এবার সেই জায়গায় যে পৌঁছায় যেখানকার কবর তাদের খোঁড়ার কথা, অর্থাৎ মাল সামানের জন্য আধা মাল সামান পাবে তারা। ওই কবর তারা যখন খুঁড়তে শুরু করলো, তখন যখন কিছু সময়ের জন্য তারা মাটি খুঁড়লো, উপরে গাছপালা থেকে ওদের উদ্দেশ্যে না কয়েক টুকরা মাটির টুকরো কে যেন ছুঁড়ে মারল। ওই কয়েক টুকরো মাটির টুকরো যখন ওদের দিকে ছুঁড়ে মারলো, মনির ভয় পেলেও ঝনু মিয়া তো ভয় পায়নি। তো ঝনু মিয়া তখন মনিরকে বলল, দেখ আশপাশে তাহলে ভূত মনে হয় আছে, ভূত প্রেতের ছায়া মনে জায়গা আছে, এই জন্যই ডর দেখায়। ডরাইস না, মাল সামান তাহলে মনে হয় আধাই আছে, আধা হইলেও খারাপ না, ঘোর। তখন 2 জন ওস্তাদ এবং শাগরেদ মিলে কবর খুঁড়তে শুরু করে। কবর খোঁড়ার কাজ চলছে, প্রায় অর্ধেক শেষ।
তাদের ইচ্ছা হচ্ছে যে এতটুকু জায়গা খুঁড়বে যতটুকু জায়গার মধ্যে মনির দাঁড়িয়ে বসতে পারবে এবং বসে মাল সামান টান দিয়ে যা যা পারে সব কিছু নিয়ে ঝুনু মিয়ার কাছে দিয়ে দিবে এবং ঝুনু মিয়া সেটা বস্তায় ভরে নেবে। বস্তায় ভরে নেওয়ার পরে ঠিক ওই অবস্থাতেই অর্ডার কমপ্লিট করে ফেলবে। যাদের নেওয়ার দরকার তারা নিয়ে তাদের মতো করে তা ব্যবহার করবে। এখন যখন কবর প্রায় খোঁড়া শেষ, তখন একটা ভুল হয়ে গেল। মনির তখন ঝনুমাকে বলল, ওস্তাদ এমন জায়গা দিয়ে খুঁড়ছি কেমন আমি বুঝলাম না, যেদিক দিয়ে খুঁড়ছি ওদিক দিয়েই মাথার ওদিক দিয়েই। তখন ঝুনুমিয়া বলল যে আচ্ছা তুই তাহলে কোনো মতো কর। তখন মনির বলল যে ওস্তাদ আর একটা ঝামেলা হয়ে গেছে, মাথারা জিন্দা। তখন তো ঝুনুমিয়ার বুকের ভিতরে একটা কামড় মারল। মনির যখন এই কথাটা বলছিল, মনির কথাটা কেন বলছিল, কারণ মনিরের পায়ের নিচের যে মাথাটা, ওই মাথাটার ওই জায়গাটা নড়াচড়া করছে, অর্থাৎ মাটি সে খুঁড়ে ফেলেছে। ওই মাটি খুঁড়ে ফেলার পরে ওই মাথার স্পর্শ সে পেয়েছে, কিন্তু ওই স্পর্শ পাওয়ার পর থেকে ওই কঙ্কালের মতো মাথাটা নাকি নড়াচড়া করছে। এখন উপায় কি? জনু মিয়া তেল সাথে করে নিয়ে আসে প্রায় মাঝে মাঝে। আজকেও তেল তার সাথে রয়েছে, সেই সরিষার তেল, যে সরিষার তেল দিলে ভূত পালায়। ওই সরিষার তেল সে বুদ্ধি করে মনিরের পায়ে লাগিয়ে দিল। যেই মুহূর্তে মনিরের পায়ে লাগিয়ে দিল, সেই মুহূর্তেই ওই মাটির ভেতরে যে লাশটা রয়েছে তা যেন আরো জোরে নড়তে শুরু করলো। মনির আর এবার সাহসে কুলাতে পারলো না নিজের। সে লাফ দিয়ে উঠে আসলো কবর থেকে। লাফ দিয়ে উঠে আসলো, কিন্তু কবরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। এমন এক অদ্ভুত শব্দ, যে শব্দটা কেমন জানি পৈশাচিক, এবং কেমন জানি এক পৈশাচিক কান্নার। তখন দুই ওস্তাদ এবং সাগরে দৌড় দিতে শুরু করে। তারা যে সময় দৌড় দিচ্ছে, ওই সময় কবরের ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে ওদের পিছু নিতে শুরু করে। অনেকটা অনেকটা মাঝ বয়সী এক মহিলার মতো, যার চুলগুলো চারপাশে ছড়ানো ছিটানো এবং বিধবাদের মতো সাদা শাড়ি পরা। সে দুই সাগরে তীব্র বেগে দৌড়াচ্ছে, তারা এদিক ওদিক ছিউটে যাচ্ছে, দুইজন দুই দিকে চলে গেছে এবং দুইজনের পেছনে সে নারী দৌড়াচ্ছে এক অদ্ভুতভাবে। দুইজনই একজন নারীকেই দেখছে এবং দুইজনের পিছনে সে একজন নারী ছুটছে, কিভাবে জানি এক অদ্ভুতভাবে সেই ভয়ঙ্কর দর্শন নারী দুই ওস্তাদ এবং এক সাগরেদের পেছনে ছুটছে। সাগরেদ কোথায় জানি হোঁচট খেয়ে পড়ে গেছে এবং হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর সে ছায়ামূর্তি কতগুলো লাথি মারল সাগরেদকে, মনিরকে। ওই ছায়ামূর্তি পরবর্তীতে দৌড়ানি দিতে শুরু করলো ঝনু মিয়াকে। ঝনু মিয়া দৌড় দিতে 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 এমন একটা জায়গায় যে পৌঁছে গেল যেখানে বসত ভিটা অনেকগুলো, এবং সে বসত ভিটার মধ্যে সে উঠে যে সে চিৎকার করে বলতে লাগলো তাকে ভূতে ধরেছে, তাকে ভূতে ধরেছে, মানে ভূত তাকে ধরার জন্য তার পিছু নিয়েছে। ওই অবস্থায় সে কিন্তু তার সাগরেদের কথা পুরোপুরি ভুলে গিয়েছিল এবং সে যে ভিটায় সে পৌঁছেছে, ওই ভিটায় সে পৌঁছানোর পরে সে তো চিৎকার করে বলছিল তার পিছু ভূত এসেছে, ভূত। সে ওই ভিটায় পৌঁছানোর পর টের পেল সে তো আরো ভয়ঙ্কর জায়গায় এসছে। এটা একটা পরিত্যক্ত ভিটা, অনেকগুলো ভিটা এইখানে। এই পরিত্যক্ত ভিটা এর একটা বদনাম আছে, এইখানে নাকি জিন থাকে। জিনের জ্বালায় নাকি এইখানে লোকজন সব অন্য জায়গায় চলে গেছে। এখন তো শরীরের তেল লিকলিকে ঝুনুমিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম মাঝখানে, কি করবে বুঝে উঠতে পারছে না। আর ওই মহিলা, ওই অবয়ব ওই রাস্তার উপরে দাঁড়ানো, সে আবার এই ভিটায় ঢুকছে না। তখন সামনে কুমির, পেছনে বাঘ। কুমির তো সামনে দাঁড়ানো, ওই পেছনের বাঘ তখন পর্যন্ত প্রকট হয়নি। ঝনু মিয়ার অবস্থা খুব খারাপ, এই ভিটায় তো জিন থাকে, এইখানেও তো দাঁড়ানো যাবে না। একটা দরজায় এমন জোরে শব্দ হলো যেন কপাটটা ছিটকে আরেক জায়গায় যে পড়ল। ঝুনু মিয়াটা চিৎকার দিল শুধুমাত্র।
ওই চিৎকারটুকু দিয়ে সে পড়ে যাওয়ার আগ মুহূর্তে একটা বিশাল পাহাড় দেহি কাউকে দেখতে পেল। এমন একজন যে একদম পাহাড়ের মতো উঁচু এবং বিশাল দেহের, এবং তার চেহারা থেকে রাগ ছিটকে পড়ছে জনু মিয়ার প্রতি। মনে হলো সে তার পা উঠিয়ে জনু মিয়ার বুক বরাবর একটা লাথি মারল। এটুকুই মনে ছিল জনু মিয়ার। পুরো একদিন সেখানে অজ্ঞান অবস্থায় ছিল। যখন তার হুঁশ ফেরে তখন নিজেকে খুঁজে পায় সেই জায়গাতে, সেই ভিটার মাঝখানেই। তখন কিন্তু সন্ধ্যা নেমে এসছে, সাঁঝের সময়। ওইখান থেকে ওই অবস্থায় উঠে সে দৌড় দেয়। তার সাগরেদের কথা তার মনে নেই। পরবর্তীতে দুই ওস্তাদ এবং সাগরেদ একদিন দুদিন পরে একত্রিত হয় এবং সেই সময় তারা দুজন মিলে ডিসাইড করে যে তারা আর এই কাজ করবে না। তারা এই কাজ একেবারেই বন্ধ করে দিল, কিন্তু তারা চুরি জারি রেখেছিল, যার বদৌলতে একদিন মনিরের গণপিটুনিতে মৃত্যু হয়। মনিরের খবর পাওয়ার পরে ঝনু মিয়া আরো কিছুদিন চুরি চামারি করেছিল। তারপরে সেও একদিন প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল, এবং সে বেঁচে যাওয়ার পরে বুঝতে পেরেছিল সেই দিন যদি সে আরেকটু দেরি হতো, একেবারে মনিরের মতো হাল হতো ওর। ঝনু মিয়াও তার এই চুরি চামারির পথ ছেড়ে অন্য পথে ফিরল।